আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাব লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে সন্তু ও কাকাবাবু সিরিজের দ্বিতীয় গল্প সবুজ দ্বীপের রাজা গল্পের অন্তিম পর্ব। এদিকে সন্তু জলে লাফিয়ে পড়ার পরই ভাবল তাকে কুমিরে ধরবে। সে ভালো সাঁতার জানে, কিন্তু সাঁতার কাটতেই হলো না। সমুদ্রের একটা বড় ঢেউ তাকে পাড়ে এনে পৌঁছে দিল। সঙ্গে সঙ্গে সে উঠেই চলে এলো একটা গাছের আড়ালে। আর একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন কাকাবাবু। তিনি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকবার পর চাপা গলায় বললেন, তুমি বোকার মতন জলে লাফিয়ে পড়লে কেন? তোমাকে পোর্ট ব্লেয়ারে চলে যেতে বললুম না? সন্তু বলল, তুমি এলে কেন? আমি এসেছি, বেশ করেছি। আমি বুড়ো মানুষ, কোনো একটা বড় কাজের জন্য আমি যদি মরেও যাই তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু তুমি ছেলে মানুষ, তোমার মাকে আমি বলে এসেছি তোমার কোনো বিপদ হবে না। মা আমাকে বলে দিয়েছেন সব সময় তোমার কাছাকাছি থাকতে। আহ আহ, তুমি এমন গণ্ডগোল বাঁধালে। যাকগে, তুমি আমার পেছনে এসে দাঁড়াও, একটুও নড়বে না, কোনো শব্দও করবে না। দুজনে খানিকক্ষণ কান খাড়া করে রইল। কোথাও কোনো শব্দ নেই। বোধহয় জারোয়ারা এখনও তাদের আসার ব্যাপারটা টের পায়নি। সামনে থেকেই শুরু হয়ে গেছে ঘন জঙ্গল, ফাঁক নেই একটুকুও। এত ঘন জঙ্গলের মধ্যে গায়ে তীর লাগবার খুব একটা ভয়ও নেই। একটু দূর থেকে তীর ছুঁড়লে কোনো না কোনো একটা গাছে আটকে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা বুঝতে পারল কাছাকাছি কোনো জারোয়া নেই। তখন পা টিপে টিপে ওরা জঙ্গলের মধ্যে এগোতে লাগলো। পায়ের তলার মাটি ভিজে স্যাঁতস্যাঁতে। গাছ থেকে খসে পড়া অসংখ্য পাতা পচে নরম হয়ে আছে। এখানে যখন তখন বৃষ্টি হয়। কাকাবাবু ভাবছেন সমুদ্রের ধার থেকে যত দূরে সরে যাওয়া যায় ততই ভালো। এত বড় জঙ্গলের মধ্যে জারোয়ারা তাদেরকে চট করে খুঁজে পাবে না। জঙ্গলের মধ্যে দিনের বেলাতেও অন্ধকার। কাকাবাবুর ক্রাচটা হঠাৎ এক জায়গায় নরম মাটিতে গেঁথে গেল। তিনি সেটা টেনে তুলতে গিয়ে তাল সামলাতে পারলেন না, পড়ে গেলেন হুমড়ি খেয়ে। সন্তু তাড়াতাড়ি তাকে ধরল। তারপর সে নিজেই ক্রাচটা উপড়ে তুলল কাদা থেকে। সন্তু ভাবল কাকাবাবু খোঁড়া পা নিয়ে সব জায়গায় চলাফেরা করতে পারেন না। এইরকম জঙ্গলের মধ্যে তো আরও অসুবিধে। তবু তিনি সন্তুর ওপর রাগারাগি করছিলেন। ভাগ্যিস সন্তু জোর করেই চলে এসেছে। কাকাবাবু একটা গাছে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। সন্তু একটুখানি এগিয়ে দেখতে গেল। এখানে সব সময়ই তার গাটা কেমন শিরশির করছে। দাশগুপ্ত বলেছিল এখানকার জঙ্গল এত গভীর হলেও বাঘসিংহের কোনো ভয় নেই, সবচেয়ে বেশি ভয় মানুষের। সন্তুর খালি মনে হচ্ছে কাছেই কারা যেন লুকিয়ে থেকে তাকে দেখছে, যে কোনো মুহূর্তে ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে। সন্তু ওপরের দিকে মুখ তুলে দেখতে লাগলো কোনো গাছের ওপর কেউ বসে আছে কিনা। অবশ্য এখানকার গাছে ওঠা সহজ নয়। প্রায় সব কটা গাছই বিরাট বিরাট লম্বা। প্রথম দিকে অনেকখানি উঠে গেছে সোজা হয়ে, কোনো ডালপালা নেই। মাথার কাছটা প্রকাণ্ড ছাতার মতন। এক একটা গাছের বয়স বোধহয় 200-300 বছর হবে। গায়ে শ্যাওলাও ধরে গেছে। হঠাৎ দূর থেকে একটা ছড়ছড় শব্দ ভেসে এলো। ভয়ে কেঁপে উঠল সন্তু। কারা যেন ঝোপঝাড় ভেঙে দৌড়ে আসছে। এইবার তাহলে আসছে জারোয়ারা। আর উপায় নেই।
সন্তুও ছুটে গিয়ে দাঁড়ালো কাকাবাবুর পাশে। কাকাবাবুও আওয়াজটা শুনেছিলেন। তিনি সন্তুকে ধরে এনে দাঁড় করালেন দুটো বড় গাছের ফাঁকে। হাতে উঠে এসেছে রিভলভার। একটু বাদেই ওদের খানিকটা দূর দিয়ে ছুটে গেল দুটো হরিণ, তারপর আরও তিনটে। শেষ হরিণটি ওদের দিকে অবাক হয়ে চেয়ে দেখে আরও জোরে দৌড় দিল। কাকাবাবু বললেন, সাবধান, একটুও নড়বি না, হরিণগুলোকে তাড়া করে পেছনে মানুষ আসতে পারে। কিন্তু কোনো মানুষ এলো না। হরিণগুলো এমনিই দৌড়াচ্ছিল। সন্তু বোধহয় ইচ্ছে করলে একটাকে ধরেও ফেলতে পারত, কিন্তু এখন সেসবের সময় নয়। কাকাবাবু বললেন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমাদের চেষ্টা করতে হবে জারোয়াদের চোখ এড়িয়ে যাতে সারা দ্বীপটা একবার ঘুরে দেখে আসা যায়। তারপর কাল সকালেই দাশগুপ্ত পুলিশ নিয়ে ফিরে আসবে, তখন আমরা চলে যাব। চলো এগোই। চারদিক দেখতে দেখতে খুব সাবধানে ওরা এগোতে লাগলো। ক্রমশ অন্ধকার হয়ে আসছে। খানিকটা দূরে একটা খুব আস্তে শব্দ শোনা যাচ্ছে। মনে হয় জলের শব্দ। নিশ্চয়ই ওখানে একটা ঝর্ণা আছে। সন্তুর মনে পড়ে গেল তার খুব তেষ্টা পেয়েছে। তার গায়ে সমস্ত জামা প্যান্ট ভিজে, জুতোটাও ভিজে থপথপ করছে, কিন্তু তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। সন্তুর মনে পড়ে গেল তার ভীষণ তেষ্টা পেয়েছে। তার গায়ে সমস্ত জামা প্যান্ট ভিজে, জুতোটাও ভিজে থপথপ করছে, কিন্তু তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। কাকাবাবু সেই জলের শব্দটা লক্ষ্য করেই এগোতে লাগলেন। হঠাৎ সন্তু কিসে একটা হোঁচট খেল। নিচু হয়ে দেখল একটা মানুষ, প্রকাণ্ড লম্বা একটা লোক, গায়ে কোনো জামা কাপড় নেই। লোকটা মাটিতে চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো খোলা। সন্তু ভয়ে আ করে শব্দ করতে গিয়েও নিজেই মুখে হাত চাপা দিল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কি হলো? সন্তু কোনো উত্তর দিল না। ভয়ে তার মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে। কাকাবাবু এবার লোকটাকে দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে তিনি রিভলভারটা উঁচিয়ে ধরলেন সেদিকে। লোকটি কিন্তু একটুও নড়ল চড়ল না, কোনো কথাও বলল না। শুধু খোলা দু চোখে যেন কটমট করে তাকিয়ে আছে ওদের দিকে। কাকাবাবু ঝুঁকে লোকটির গায়ে হাত দিয়েই বললেন, এ তো মরে গেছে দেখছি। কাকাবাবু এবার লোকটির পাশে বসে পড়লেন। লোকটির গায়ে কোনো দাগ নেই, কোনো ক্ষতও নেই। তাহলে মরল কি করে? লোকটার মাথার চুল নিগ্রোদের মতন, কুচকুচে কালো গায়ের রং, হাত দুটোও বেশ লম্বা, আর বুকখানা যেন মনে হয় পাথরের। এমন একটা জোয়ান লোক এমনি এমনি মরে গেল? কাকাবাবু লোকটাকে উল্টে দিলেন। তখন দেখা গেল তার ঘাড়ের কাছে অনেকখানি রক্ত জমে আছে, সেখানে একটা গর্তের মতন। কাকাবাবু ফিসফিস করে বললেন, গুলি, এর ঘাড়ের মধ্যে গুলি ঢুকে গেছে। সর্বনাশ। সন্তু এত কাছ থেকে কোনোদিনও কোনো মরা মানুষ দেখেনি। সে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, একটাও কথা বলতে পারছে না। কাকাবাবু বললেন, একে গুলি করে মেরেছে, তার মানে সেই সাহেবগুলো এই দ্বীপেই নেমেছে। আমি বলেছিলাম না, ওরা আমাদের আগে এসেই পৌঁছে গেছে। সন্তু, আমাকে টেনে তোলতো। কাকাবাবুর একটা পা কাটা বলে উনি একবার বসে পড়লে চট করে নিজে নিজে উঠতে পারেন না। তিনি হাত বাড়িয়ে দিলেন। সন্তু সেই হাত ধরে টেনে তুলল তাকে। কাকাবাবু বললেন, আমাদের আবার চট করে লুকিয়ে পড়তে হবে। এখন আমাদের দুদিক থেকে বিপদ।
জারোয়ারা দেখলেও মারবে, আর সাহেবগুলো দেখলেও আমাদের ছেড়ে দেবে না। দুজনেই একটা ঝোপের আড়ালে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কোথাও কোনো শব্দ নেই, শুধু দূরের একটা ঝর্ণার জলের শব্দ ছাড়া। তবু মনে হচ্ছে যেন খুব কাছাকাছি কেউ দাঁড়িয়ে ওদের লক্ষ্য করে যাচ্ছে। সব দিকেই এমন ঘুটঘুটে অন্ধকার যে কিছুই দেখা যায় না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সন্তুর গলাটা একদম শুকিয়ে গেছে। জল তেষ্টায় মনে হচ্ছে যেন বুকটা এবার ফেটেই যাবে। ঘাড়ের কাছে অনবরত কটা মশা কামড়াচ্ছে। একবার সে চটাস করে একটা মশা মারল। কাকাবাবু বললেন, হুম, শব্দ করো না। সন্তু বলল, কাকাবাবু, আমি জল খাবো। কাকাবাবু বললেন, আমারও জল তেষ্টা পেয়েছে, এখানে দাঁড়িয়ে থেকেও তো কিছু লাভ নেই। চলো, আমরা আস্তে আস্তে ঝর্ণাটার দিকে এগোই। অন্ধকারে কোথায় পা পড়ছে তা বোঝবার উপায় নেই। সামনের দিকে হাত বাড়িয়ে দেখে নিতে হচ্ছে সামনে কোনো বড় গাছ আছে কিনা। তাও গাছে মাথা ঢুকে গেল কয়েকবার। কাকাবাবুর ক্রাচটা প্রায় জড়িয়ে যাচ্ছে বুনোলতায়। সেগুলোও টেনে টেনে ছিঁড়তে হচ্ছে। বেশ খানিকটা যাবার পর ঝর্ণাটা চোখে পড়ল। এখানে গাছপালা কিছু কম বলে চাঁদের আলো জলে এসে পড়েছে, তাই এখানে অন্ধকার পাতলা। ঝর্ণাটা বেশ চওড়া, জলেও স্রোত আছে। এতক্ষণ অন্ধকারে থেকে বিচ্ছিরি লাগছিল, তাই সন্তু দৌড়ে চলে গেল ঝর্ণাটার কাছে। ঝর্ণার ধারে বালি ছড়ানো, বেশ ঝকঝকে পরিষ্কার। সন্তু জলের মধ্যে এক পা দিয়েই আবার উঠে এলো তাড়াতাড়ি। জলের এত স্রোত যে তাকে টেনে নিয়ে যেতে পারে। সে উবু হয়ে মাথাটা ঝুঁকিয়ে চুমুক দিয়ে জল খেয়ে নিল খানিকটা। জলটা ঠান্ডা নয়, একটু গরম গরম, আর স্বাদটাও কষা কষা। তবু পেট ভরে জল খেয়ে নিল সন্তু। সারাদিন কিছুই খাওয়া হয়নি, এতক্ষণ খিদের কথা মনেও পড়েনি তার। কাকাবাবু ঝর্ণার ধারে বসতে গিয়ে আবার হুমড়ি খেয়ে পড়ে গেলেন। জলের মধ্যে গিয়ে পড়ার আগেই সন্তু তার পিঠের জামা টেনে ধরল। তাতে কাকাবাবু নিজেকে সামলে নিতে পারলেন বটে, কিন্তু একটা সাংঘাতিক বিপদ ঘটে গেল। হুমড়ি খাবার সময় কাকাবাবুর ডান হাতের ক্রাচটা হাত থেকে ছিটকে পড়ে গিয়েছিল জলে, আর এত তীব্র জলের স্রোতে সেটা ভেসে গেল। সন্তু ঝর্ণার ধার দিয়ে খানিকটা দৌড়ে গেল, তবু সেটাকে ধরতে পারল না। একটু পরেই একটা মস্ত বড় পাথর, সেটাকে আর ডিঙোনো যাচ্ছে না। পাশ ফিরে ঘুরে যখন আবার সে ঝর্ণাটার কাছে এলো, তখন ক্রাচটা অদৃশ্য হয়ে গেছে। সন্তু ফিরে আসতেই কাকাবাবু জিজ্ঞেস করলেন, কিরে, পেলি না? না। কাকাবাবু হতাশভাবে বললেন, যা, কি হবে এখন? ক্রাচ ছাড়া কাকাবাবু এক পাও চলতে পারেন না। বাঁ হাতেরটা রয়েছে বটে, কিন্তু একটা নিয়ে হাঁটতে গেলে একটু বাদেই বগলে দারুণ ব্যথা হয়ে যাবে। এমনিতেই বিপদে পড়লে কাকাবাবু দৌড়তে পারবেন না। এরপর যদি ঠিকভাবে হাঁটতেও না পারেন, তাহলে কি হবে? কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। তারপর আঁজলা ভরে খানিকটা জল নিয়ে এলেন মুখের কাছে। প্রথমে একটু জিভ ঠেকিয়ে স্বাদ নিলেন, তারপর বললেন, এটা একটা হট ওয়াটার স্প্রিং। কাছাকাছি কোথাও কোনো জায়গায় পাহাড় ফুঁড়ে বেরিয়েছে। জলে অনেকটা গন্ধক আর লোহা মেশানো আছে। তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না, এ জল খাওয়া যায়। সন্তুর হাত ধরে উঠে দাঁড়ালেন কাকাবাবু। তারপর সন্তুর কাঁধে ভর দিয়েই
এগোতে লাগলেন ঝর্ণার ধার দিয়ে। একটু পরে বললেন, কোনো গাছের ডাল ভেঙে একটা লাঠি বানিয়ে দিতে পারবে সন্তু? সন্তু বলল, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কাছেই একটা গাছের ডাল ধরে সে টান মারল। সেটা কিন্তু ভাঙল না, দারুণ শক্ত। সন্তু ডালটা ধরে ঝুলে পড়ল। সেটা নুয়ে পড়েছে, কিন্তু ভাঙছে না কিছুতেই। কাকাবাবু বললেন, ছুরি দিয়ে কাটতে হবে। এখানকার বেশিরভাগ গাছই প্যাগাডো কিংবা সিলভারউড, খুব ভালো কাঠ হয়। সন্তুর পকেটে একটা ছোট্ট ছুরি আছে। তাতে বেশি মোটা ডাল কাটা যাবে না, তবু সে চেষ্টা করতে লাগলো। সেই সময় শুনতে পেল একটা অদ্ভুত শব্দ। কেউ যেন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অনেকখানি রাস্তা দৌড়ে এলে যেই রকম নিঃশ্বাস পড়ে, দুজনেই কান খাড়া করে শুনল আওয়াজটা। একবার থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, খুব কাছেই। শব্দটা লক্ষ্য করে এগিয়ে যেতেই দেখল একটা লোক শুয়ে আছে মাটিতে। তার দেহটা ঝোপঝাড়ের মধ্যে, আর মুখটা বেরিয়ে আছে বাইরে। হাঁ করে তাকিয়ে আছে ঝর্ণাটার দিকে, আর ওই রকম নিঃশ্বাস ফেলছে। এর চেহারাও আগের লোকটার মতন, কিন্তু জ্যোৎস্নার আলোয় বোঝা যায় এর সারা গায়ে রক্ত মাখা। কাকাবাবু বললেন, এর গায়েও গুলি লেগেছে মনে হচ্ছে, কিন্তু লোকটা এখনো বেঁচে আছে। ওরা গিয়ে লোকটার কাছে দাঁড়ালো। লোকটা মুখ ঘুরিয়ে তাকালো ওদের দিকে, সেই দৃষ্টিতে দারুণ ঘৃণা। কাকাবাবু বললেন, আহারে, লোকটা গড়িয়ে গড়িয়ে এতটা এসেছে জল খাবার জন্য, আর এগোতে পারেনি। সন্তু, ওকে একটু জল এনে দাও তো। সন্তু আঁচলা করে খানিকটা জল নিয়ে এসে লোকটার মুখের ওপর ঢেলে দিল। লোকটা হাঁ করেই আছে। যেটুকু জল মুখের বাইরে পড়েছে তাও জিভ দিয়ে চেটে পুটে নিল। সন্তু ৩-৪ বার করে ওকে জল এনে এনে দিল। কাকাবাবু ততক্ষণে লোকটার পাশে বসে পড়েছেন। লোকটার পেটে, কাঁধে আর পায়ে ৩খানা গুলি লেগেছে। এর মধ্যে পেটের জখমটাই সাংঘাতিক। কাকাবাবু বললেন, এখনো চেষ্টা করলে লোকটাকে বাঁচানো যায়। তিনি পকেট থেকে রুমাল বার করে তুলোর মতন পেটের ক্ষতটাতে গুজে দিলেন। তারপর দুপায়ের মোজা খুলে ফেলে সেগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে গিঁট বেঁধে ব্যান্ডেজ বানাতে লাগলেন। সন্তু পাশেই বসেছিল। হঠাৎ লোকটা একটা হাত তুলে সন্তুর গলা টিপে ধরল। সন্তু কিছু বোঝবার আগেই আঙুলগুলো সাঁড়াশির মতন বসে গেল তার গলায়। লোকটার শরীর থেকে কতখানি রক্ত বেরিয়ে গেছে, তবু তার গায়ে অসম্ভব জোর। সন্তু ২ হাত দিয়ে টেনেও লোকটার হাত ছাড়াতে পারছে না। তার দম আটকে আসছে। সে এবারে বোধহয় মরেই যাবে। সে মুখ থেকে কোনো রকমে কোনো শব্দ বার করতে পারছে না। কাকাবাবু অন্যদিকে ফিরে একমনে মোজা ছিঁড়ে ছিঁড়ে ব্যান্ডেজ বানাচ্ছেন। তিনি কিছু টেরও পেলেন না। প্রাণপণ চেষ্টায় সন্তু একবার শব্দ করে উঠল, কাকাবাবু এবার পেছন ফিরে তাকালেন। সঙ্গে সঙ্গে তিনি রিভলভারের বাঁট দিয়ে খুব জোরে মারলেন লোকটার হাতে। লোকটা হাত ছেড়ে দিল। সন্তু ধপাস করে পড়ে গেল মাটিতে। লোকটা তখন মুখখানা উঁচু করে কাকাবাবুর এক হাত কামড়ে ধরল। কাকাবাবু সব কিছু ভুলে গিয়ে চেঁচিয়ে উঠলেন উক করে। তারপর অন্য হাত দিয়ে রিভলভারের বাঁটটা ঠুকে দিলেন লোকটার মাথায়। লোকটার কামড় আলগা হয়ে গেল। ঘাড় কাত করে চোখ বুঝল এবার। কাকাবাবু হামাগুড়ি দিয়ে ঝর্ণা থেকে জল এনে এনে ঝাঁপটা দিতে লাগলেন সন্তুর চোখে মুখে, আর ব্যাকুলভাবে ডাকতে লাগলেন, সন্তু, সন্তু। একটু বাদে সন্তু চোখ মেলল।
তাড়াতাড়ি উঠে বসতে যেতেই কাকাবাবু বললেন, থাক থাক, এখন উঠতে হবে না, আরও একটুক্ষণ শুয়ে থাকো, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। কাকাবাবু আবার হামাগুড়ি দিয়ে গিয়ে জল এনে ছিটিয়ে দিতে লাগলেন সেই লোকটার চোখে মুখে। সে কিন্তু আর চোখ খুলল না। কাকাবাবু বললেন, লোকটা মরেই গেল নাকি? আমি ওকে মেরে ফেললাম? তিনি লোকটার নাকের কাছে হাত নিয়ে বললেন, না, এখনো নিঃশ্বাস পড়ছে, অজ্ঞান হয়ে গেছে, থাক। এবার তিনি লোকটার ক্ষত জায়গাগুলোও মুছে দিলেন। কিছু লতাপাতা ছিঁড়ে রস লাগিয়ে দিলেন সেখানে। তার মোজার ব্যান্ডেজটা বেঁধে দিলেন পেটে। তারপর বললেন, পেট থেকে যদি রক্ত পড়া বন্ধ হয় তাহলে বেঁচেও যেতে পারে। সন্তু ততক্ষণে উঠে বসেছে। এখনও তার মাথা ঝিমঝিম করছে। সে ভেবেছিল সে মরেই যাবে, গলাটা ফুলে গেছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? কষ্ট হচ্ছে? সন্তু বলল, না। বাবা, কি সাংঘাতিক। সন্তু খানিকটা অভিমানের সঙ্গেই বলল, আমি ওকে জল খাওয়ালাম, তবুও আমাকে মারতে চাইল কেন? আমরা তো ওকে বাঁচাবার চেষ্টাই করছিলাম। কাকাবাবু বললেন, ওরা আমাদের বিশ্বাস করে না। বাইরের যে কোনো লোকই ওদের শত্রু। আমার আর এখানে একটুও থাকতে ভালো লাগছে না। কাল সকালেই আমরা চলে যাব। পুলিশের বোট আসবে তো। যদি না আসে? আসবে না কেন? নিশ্চয়ই আসবে। ওরা কি আমাদের ভুলে যেতে পারে? আমরা রাত্রিটাতে সারা দ্বীপটা একবার ঘুরে দেখে আসব। রাত্রিরেই সুবিধে। তারপর ভোরবেলা আমরা সমুদ্রের ধারে লুকিয়ে বসে থাকব। লঞ্চ এলেই উঠে পড়ব চট করে। এত রকম বিপদের পরও কাকাবাবু দ্বীপটা ঘুরে দেখতে চান। ওর উৎসাহ কিছুতেই কমে না। ভয় ডর একটুও নেই। একটা ক্রাচ নেই। নিজে হাঁটতে পারছেন না, তবু এখনও তিনি হেঁটে বেড়াবেন। সন্তু বলল, আমরা এখনই সমুদ্রের ধারে চলে যাই না কেন? কাকাবাবু বললেন, বাহ, গোটা দ্বীপটা না দেখেই চলে যাব? তাহলে এলাম কেন? সবটা না দেখে ফিরব না। আবার তিনি সন্তুর কাঁধ ধরে হাঁটতে লাগলেন, ঝর্নার পাশ দিয়েই। কারণ বালির ওপরটা বেশ পরিষ্কার, পায়ে লতাপাতা আটকে যায় না। জ্যোৎস্নায় সামনেটাও দেখা যায়। তবু বেশি দূর আর এগোনো হলো না। খানিকটা বাদে হঠাৎ দেখা গেল বনের মধ্যে এক জায়গায় জ্বলে উঠল একটা টর্চের আলো। কাকাবাবু সঙ্গে সঙ্গে সন্তুকে এক ধাক্কা দিয়ে নিজেও শুয়ে পড়লেন মাটিতে। গড়াতে গড়াতে ঝর্নার ধার থেকে সরে গিয়ে ঢুকে পড়লেন একটা ঝোপের মধ্যে। সন্তুও চলে এলো কাকাবাবুর পাশে পাশে। অমনি গুড়ুম গুড়ুম করে দুটো গুলির শব্দ হলো। সেই গুলির শব্দ যেন প্রতিধ্বনি তুলল জঙ্গলের মধ্যে। যেন দূরে কোনো পাহাড়ের গায়ে ধাক্কা লেগে শব্দগুলো ফিরে ফিরে আসছে। তারপর বেশ কিছুক্ষণ আর কোনো আওয়াজ নেই। সন্তু প্রায় নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকল, কিন্তু তার বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে, যেন সেটাই বাইরের লোক শুনে ফেলবে। একটু বাদে শোনা গেল পায়ের শব্দ, একসঙ্গে অনেক লোকের। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় যারা হাঁটছে তাদের পা খালি নয়, তারা জুতো পরে আছে। লোকগুলো আসছে এদিকেই। মাঝে মাঝে টর্চের আলো জ্বলেই আবার নিভে যাচ্ছে। তারপর প্রায় 7-8 জন লোক এসে দাঁড়ালো ঝর্ণাটার ধারে। এরা সবাই সাহেব। না, সবাই নয়, একজনকে মনে হয় পাঞ্জাবি শিখ। তারা টর্চ ঘুরিয়ে চারপাশটা দেখতে লাগলো। একজন ইংরেজিতে বলল,
নিশ্চয়ই এখানে একটু আগে কেউ এসেছিল, আমি গলার আওয়াজ শুনেছি। আর একজন বলল, এই দেখো, বালিতে পায়ের ছাপ। আবার তারা টর্চের আলো ফেলল ঝর্ণার দুদিকে, কিন্তু সেটা ঝর্ণা থেকে খুব বেশি দূরে নয়। ওই সাহেবরা একটু ভালো করে খুঁজলেই সন্তুরা কিন্তু ধরা পড়ে যাবে। কাকাবাবু এক হাতে রিভলভারটা তাক করে ধরে, অন্য হাতটা তার ওপর চাপা দিয়ে রেখেছেন। সাহেবদের মধ্যে দুজনের হাতে রাইফেল, বাকিদের হাতে রিভলভার, আর পাঞ্জাবি মতো লোকটির হাতে একটি টর্চ। সন্তু টের পেল তার পায়ের কাছে কি যেন একটা নড়ে চড়ে উঠল। একটা ঠান্ডা ঠান্ডা জিনিস তার পায়ে লাগছে। সাপ নাকি? কাকাবাবু যদিও বলেছিলেন যে এখানকার সাপের বিষ নেই, কিন্তু সে কথা সন্তুর তখন মনেই রইল না। সে তাড়াতাড়ি পাটা সরিয়ে নিল। এবার পাটা পড়ল বেশ বড় একটা জ্যান্ত জিনিসের ওপর। দারুণ ভয় পেয়েও সন্তু মুখ দিয়ে কোনো শব্দ করল না বটে, কিন্তু পাটা আবার সরিয়ে নিতেই শুকনো পাতায় খচমচ করে শব্দ হলো। সঙ্গে সঙ্গে টর্চের আলোটা ঘুরে গেল এদিকে। কিন্তু সন্তুরা ধরা পড়ার আগেই একটা সাহেব ওয়া বলে চেঁচিয়ে উঠল, আর একজন উত্তেজিতভাবে বলল, ওরা আবার তীর ছুঁড়ছে, টর্চটা শিগগির নেভাও, বোকা। তারপরেই একসঙ্গে 6টা বন্দুক পিস্তল গর্জে উঠল। সন্তুরা বুঝতে পারল ওদের পেছন দিক থেকে ঝাঁকে ঝাঁকে তীর ছুটে আসছে। কয়েকটা তীর গাছের ডালে লেগে আটকে গিয়ে পড়ে যাচ্ছে মাটিতে। জারোয়াদের সঙ্গে সাহেবদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সন্তুরা পড়ে গেছে মাঝখানে। যে কোনো দিক থেকে গুলি কিংবা তীর এসে লাগতে পারে ওদের গায়ে, কিন্তু এখন কিছুই করার উপায় নেই। সাহেবরাও এক জায়গায় দাঁড়িয়ে নেই। তারা এদিক ওদিক দৌড়াচ্ছে আর গুলি চালাচ্ছে, জারোয়ারা যাতে তাদের ওপর টিপ না করতে পারে। এর মধ্যে এত গোলাগুলি শব্দ শুনে ভয় পেয়ে কোথাও থেকে বেরিয়ে পড়ল একপাল বুনো শুয়োর। তারা জীবনে কখনো এরকম শব্দ শোনেনি। একসঙ্গে হুড়মুড় করে ছুটে গেল ঝর্ণার ধার দিয়ে, প্রায় 50-60টা। যুদ্ধ থেমে গেল মিনিট 10-এর মধ্যেই। জারোয়ারা তীর ছোড়া বন্ধ করে পিছিয়ে যাচ্ছে। একজন সাহেব বলল, লেটস মুভ। আর একজন সাহেব বলল, আমার গায়ে তীর লেগেছে, শিগগির তুলে দাও, ইঞ্জেকশন কার কাছে? তারপর কিছুক্ষণ ফিসফাস, একটা কাঁচ ভাঙার শব্দ হলো। একটু পরে বোঝা গেল ওরাও চলে যাচ্ছে। আরও মিনিট 5 অপেক্ষা করার পর কাকাবাবু উঠে বসলেন। সন্তু উঠে প্রথমেই দেখল তার পায়ের কাছে জিনিসটা কি। না, সাপ নয়, একটা মস্ত বড় ব্যাঙ, প্রায় 8 কিলো ওজন হবে। সন্তু জুতোর ঠোক্কর দিয়ে সেটাকে দূরে সরিয়ে দিল। কাকাবাবু কোট থেকে মাটি আর শুকনো ডালপালা ঝেড়ে ফেললেন। তারপর বললেন, আমরা 2জন সাহেবকে পালাতে দেখেছিলাম, কিন্তু এখানে এরা 6 জন। তার মানে আগে থেকে কয়েকজন এসে অন্য দ্বীপে লুকিয়েছিল। আশ্চর্য জাত। সন্তু বলল, কাকাবাবু আস্তে কথা বলো, জারোয়ারা যদি কাছেই থাকে। কাকাবাবু বললেন, না, সে সম্ভাবনা নেই। জারোয়ারা পালিয়েছে, তারা ভয় পেয়েছে। এই রকম জিনিস এর আগে কখনো তারা দেখেনি। কি, বন্দুক? আগে বন্দুক দেখেনি? না, বন্দুক নয়। আমি যতদূর শুনেছি, জারোয়ারা গুলি বন্দুককে ভয় পায় না, তারা মরতেও ভয় পায় না। কিন্তু এরকম ব্যাপার ওরা কখনো দেখেনি এর আগে। কোন ব্যাপার? তুই এখনো বুঝতে পারিসনি?
একজন সাহেব যে ইঞ্জেকশন ইঞ্জেকশন বলে চেঁচালো, সেটা শুনিসনি? হ্যাঁ, শুনেছি। এবার সাহেবেরা আঁটঘাট বেঁধে এসেছে। সাহেবের জাত তো, কোনো ত্রুটি রাখে না। সবাই জারোয়াদের বিষাক্ত তীরকে ভয় পায়। ওই তীর গায়ে বিঁধলে মানুষ মরে যায়, কিন্তু আমরা ভুলে যাই যে বিষেরও ওষুধ আছে। এমনকি সাপের বিষও সঙ্গে সঙ্গে ওষুধ দিলে নষ্ট হয়ে যায়। ওই সাহেবেরা সেই ওষুধ নিয়ে এসেছে। কারুর গায়ে তীর লাগলেই ওষুধের ইঞ্জেকশন দিয়ে নিচ্ছে একটা করে। তীর খেয়েও কোনো সাহেব মরছে না। এই দেখে ভয় পেয়ে গেছে জারোয়ারা। তাই হয়তো ভাবছে এবার ওরা হারবেই। কাকাবাবু হামাগুড়ি দিয়ে আবার ঝর্ণার দিকে এগিয়ে গেলেন। এদিক ওদিক হাতড়িয়ে কি যেন খুঁজতে লাগলেন। একটু খুঁজতেই পেয়ে গেলেন একটা তীর। খুব সাবধানে তীরটার পেছনটা ধরে সেটাকে খুব সাবধানে ধুয়ে নিলেন জলে। তারপর সেটা তুলে বললেন, এই দেখ, এমনিতে এটা এমন কিছু সাংঘাতিক অস্ত্র নয়। সন্তু দেখল তীরটা সত্যি অন্যরকম, অনেকটা খেলার তীরের মতো। তীরের ডগায় যে লোহার ফলক থাকবার কথা, এতে তাও নেই। তীরটা বাঁশের, মুখটা খুব ছুঁচলো। তীরের পেছন দিকটায় পালকও লাগানো নেই। কাকাবাবু বললেন, যদি বিষ না থাকে তাহলে এরকম তীর ৮-১০টাও যদি কারুর গায়ে বেঁধে, তাহলেও এমন কিছু লাগবে না। বিষের জন্য সাহেবেরা ইঞ্জেকশন নিচ্ছে। জঙ্গলের মধ্যে কি আর এমন বিষ পাওয়া যাবে? খুব সম্ভব জারোয়ারা স্ট্রিকনিন ধরনের বিষ ব্যবহার করে। সঙ্গে সঙ্গে অ্যান্টিডোট নিলে সে বিষ কোনো ক্ষতিই করতে পারবে না। সাহেবেরা বুদ্ধি করে সেই ওষুধ সঙ্গে নিয়ে এসেছে। আমাদেরও আনা উচিত ছিল। কাকাবাবু সেই তীরটা নিজের ব্যাগের মধ্যে ভরে নিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই ৬-৭টি সাহেব মিলে ৫-৬০০ জারোয়াকে মেরে ফেলতে পারে। আমাদের উচিত এক্ষুনি পোর্ট ব্লেয়ারে ফিরে গিয়ে পুলিশকে এই খবর জানানো। কিন্তু পোর্ট ব্লেয়ারে ফেরা কি করে সম্ভব হবে? সন্তু সে কথাই ভাবছিল। এই অন্ধকারে জঙ্গলের মধ্যে সমুদ্রের দিকে রাস্তা খুঁজে পাওয়াই প্রায় অসম্ভব। সমুদ্রের পাড়ে পৌঁছালেই বা লাভ কি? লঞ্চ কিংবা মোটর বোট কোথায় পাওয়া যাবে? দাশগুপ্তরা তো ভয় পেয়ে পালিয়ে গেছে। কাল যদি সকালে দাশগুপ্ত পুলিশ সঙ্গে নিয়ে ফিরে আসে? কাকাবাবু অনেকটা আপন মনেই বললেন, সাহেবরা এত আটঘাট বেঁধে এখানে এসেছে কেন? নিশ্চয়ই এখানে কোনো সাংঘাতিক দামি জিনিস আছে। এর আগে আগেও বৈজ্ঞানিকেরা এসেছে, কিন্তু এদের বৈজ্ঞানিক বলে তো মনে হচ্ছে না। কোনো বৈজ্ঞানিক গুলি করে মানুষ মারে না। এরা নিশ্চয়ই ডাকাত টাকাত হবে। তারপর তিনি সন্তুর দিকে ফিরে উত্তেজিতভাবে বললেন, সন্তু, তোকে একটা কাজ করতে হবে। এর জন্য খুব সাহসের দরকার। ভয় পেলে কিন্তু একদম চলবে না। তুই সমুদ্রের ধারে গিয়ে লুকিয়ে বসে থাকতে পারবি? এখন জারোয়ারা সমুদ্রের ধারে পাহারা দেওয়ার সময় পাবে না। তুই খুব সাবধানে থাকবি। দরকার হলে ৫০-৬০ জন পুলিশ নিয়ে যেন বনের ভেতরে ঢুকে আসে। ওই সাহেবগুলোকে আটকাতেই হবে, যে কোনো উপায়েই হোক। যা, তুই এগিয়ে পড় তো। সন্তু অবাক হয়ে বলল, আমি একা একা যাব? হ্যাঁ। আমি একা কেন যাব? তা হয় না। বেশি কথা বলিস না, তোকে একাই যেতে হবে। তুমি এখানে থাকবে? তোমাকে ওরা তো মেরে ফেলবে। এত সহজে পারবে না, আমি লুকিয়ে থাকব। কাকাবাবু, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। মা বলে দিয়েছেন সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকতে। সন্তু, অবুঝ হয়েও না। এখন এখানে দুজনের থাকার কোনো মানে হয় না।
তাহলে হয়তো দুজনেই মরব। আমার যথেষ্ট বয়স হয়েছে। আমি মরে গেলেও এমন কি ক্ষতি হবে? মানুষ তো এক সময় না এক সময় মরবেই। তবু মরার আগে এই রহস্যটা জেনে যাওয়ার চেষ্টা করব। তোমাকে বাঁচতেই হবে। তাছাড়া তুমি গিয়ে দাশগুপ্তকে খবর দিলে তবেই তো তারা আমাকে বাঁচাবার চেষ্টা করতে পারে। কিন্তু তুমি তো একটা ক্রাচ নিয়ে বেশিক্ষণ হাঁটতেই পারবে না। আমি রাত্রিটা এখানেই ঝোপের মধ্যে শুয়ে থাকব। সকালবেলা একটা গাছের ডাল ঠিকই জোগাড় করে নেব। আমার অসুবিধে হবে না। সমুদ্রের ধারটাই এখন সবচেয়ে নিরাপদ। কিন্তু আমি অন্ধকারের মধ্যে সমুদ্রের ধারে যাব কি করে? রাস্তা হারিয়ে ফেলবো তো। সমুদ্রের কাছে যাওয়া তো খুব সোজা। এই ঝর্ণাটা যখন পাওয়া গেছে, এটার ধার দিয়ে দিয়ে গেলেই হবে। এই ঝর্ণাটা নিশ্চয়ই সমুদ্রে গিয়েই পড়েছে। খুব সাবধানে যাবে কিন্তু। সন্তুর বুকে ঠেলে কান্না উঠে এলো। সে কাকাবাবুর হাত চেপে ধরে বলল, কাকাবাবু, আমি যাব না। আমি তোমাকে এখানে একা ফেলে কিছুতেই যাব না। কাকাবাবু সন্তুর মাথায় হাত রেখে ভারী গলায় বললেন, সন্তু, এবার তোমাকে এখানে আনাই ভুল হয়েছে। এতটা বিপদের কথা আমি বুঝতে পারিনি। কিন্তু এখানে আমাদের দুজনের একসঙ্গে থাকা খুবই বিপজ্জনক। পুলিশকে একটা খবর দেওয়া খুবই দরকার। তুমিও চলো না আমার সঙ্গে। আমি গেলে চলবে না। আমি ওই সাহেবগুলোর ওপর নজর রাখতে চাই। তুমি একা ওদের সঙ্গে কি করবে? ওরা আবার যদি এদিকে এসে পড়ে? আমি লুকিয়ে থাকব। ওরা আমাকে দেখতেই পাবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখানেই থাকব, অন্য কোথাও যাব না। তাহলে শুধু শুধু কেন একলা বসে থাকবে? না কাকাবাবু, তুমি চলো আমার সঙ্গে। আমি একা কিছুতেই যাব না। কাকাবাবু এবার গম্ভীর কড়া গলায় বললেন, সন্তু, তোমাকে যেতে বলছি, যাও। তুমি জানো না আমার কথার নড়চড় হয় না। আমি অনেক ভেবেচিন্তেই তোমাকে যেতে বলছি। আমি এখানেই থাকব। যাও, এক্ষুনি রওনা হও। সন্তু আর কথা বলার সাহস পেল না। এক পা করে চলতে শুরু করলো। কয়েকবার পেছন ফিরে তাকালো, কিন্তু একটু বাদেই আর কাকাবাবুকে দেখতে পেল না। কাকাবাবু ঝোপের অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছেন। সন্তুও বড় পাথরটার ওপাশে চলে গেল। ঝর্ণার পাশে বালির ওপর হালকা চাঁদের আলো, তাতে সন্তুর ছায়া পড়েছে। সেই ছায়াটাই তার এখনকার সঙ্গী। বন এত নিস্তব্ধ যে এমনিতেই গা ছমছম করে। কোথায় আড়ালে গাছের ওপর জারোয়ারা লুকিয়ে আছে কে জানে। যে কোনো সময় একটা তীর এসে গায়ে লাগতে পারে। সন্তু তাড়াতাড়ি ঝর্ণার পাড় থেকে সরে জঙ্গলে চলে গেল। ঝর্ণার পাশে থাকলে দূর থেকেও তাকে দেখা যাবে, কিন্তু বনের মধ্যে আসার পর ছায়াটা তার আর সঙ্গী রইল না। মনের মধ্যে ভীষণ খারাপ লাগছে। কাকাবাবুকে এই রকমভাবে ছেড়ে চলে যাওয়া কি ঠিক হলো? একলা এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে উনি কতক্ষণ লুকিয়ে থাকতে পারবেন? নিজে ভালো করে হাঁটতেও পারেন না, অথচ কাকাবাবু যে কিছুতেই শুনবেন না অন্য কারুর কথা। ঝর্ণাটা ক্রমশ চওড়া হচ্ছে। এখানে হাঁটাও খুব শক্ত, মাঝে মাঝেই কাঁটা ঝোপ। একটা বড় গাছের গায়ে একবার সন্তু হাত দিতেই তার হাতটা ছড়ে গিয়ে রক্ত বেরোতে লাগলো। গাছের গায়েও কাঁটা। খালি তার ভয় হচ্ছে হোঁচট খেয়ে পড়ে না যায়। তাকে সমুদ্রের ধারে পৌঁছতেই হবে। হঠাৎ একটা আওয়াজ এসে দারুণ চমকে গিয়ে লাফিয়ে উঠল। শব্দটা এমনই বিকট যে শরীরের রক্ত প্রায় জল হয়ে যায়।
প্রথমে মনে হলো যেন একসঙ্গে দু তিনটে পাখি ডেকে উঠল, কিন্তু কোনো পাখি এরকম বিশ্রী সুরে ডাকে, তাও এত জোরে? শব্দটা এই রকম, কিলা 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 কিলা। সন্তু থমকে দাঁড়িয়ে পড়ল। একটু বাদেই সেই রকম আবার কিলা 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 শব্দ উঠল ডান দিক থেকে। আগের শব্দটা এসেছিল বাঁ দিক থেকে। এবার মনে হলো যেন কয়েকজন লোক উলু দিচ্ছে, কিন্তু শব্দটা শুনলেই গা শিউরে শিউরে উঠছে। তারপর চারিদিক থেকে কিলা 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 শব্দ উঠল, যেন শত শত লোক একসঙ্গে চিৎকার করছে। বনে সব দিক থেকে ওই শব্দ করতে করতে কারা যেন ছুটে আসছে। এর মধ্যেই দুমদাম করে গুলির শব্দ শুরু হয়ে গেল। তবু ওই কিলা কিলা থামল না। সন্তু একটা পাথরের আড়ালে গুটিসুটি মেরে বসে রইল। তার হাত পা ঠক ঠক করে কাঁপছে। তার মনে হচ্ছে যেন নরকের সব প্রাণীরা জেগে উঠে বন ঘিরে ফেলেছে। বন্দুকের গুলির শব্দ কিন্তু একটু বাদেই থেমে গেল, কিন্তু কিলা কিলা শব্দ থামছে না। এবার স্পষ্ট বোঝা যাচ্ছে ওই রকম শব্দ করে কারা যেন এক জায়গায় লাফাচ্ছে। তারপর শব্দটা একটু একটু করে দূরে সরে যেতে লাগলো। ব্যাপারটা কি হলো তা বোঝার চেষ্টা করল সন্তু। তার শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। দু হাত দিয়ে মুখটা ঘষতে লাগলো জোরে জোরে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গুড়ি মেরে ঝর্নার পাশে এসে চুমুক দিয়ে জল খেয়ে নিল অনেকটা। তারপর তার হঠাৎ পেট ব্যথা করতে লাগলো। সারাদিন কিছুই খাওয়া হয়নি, পেট খালি, শুধু ঝর্নার জলই খেয়ে যাচ্ছে। জলের কষা কষা স্বাদ। জলের জন্যই হয়তো পেট ব্যথা করছে কিনা কে জানে। কিলা কিলা শব্দটা এখনো শোনা যাচ্ছে, কিন্তু অনেকটা দূরে চলে গেছে এবার। সন্তুর মনে হলো যে নিশ্চয়ই একসঙ্গে 100-200 জারোয়া এসে সাহেবদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। সাহেবরা গুলি করেও তাদের আটকাতে পারেনি। এবার ওরা সাহেবগুলোকে ধরে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কাকাবাবুর কি হলো? ওরা যদি কাকাবাবুকেও ধরে নিয়ে গিয়ে থাকে, কিংবা যদি কাকাবাবুকে মেরে ফেলে? সন্তুর ভীষণ ইচ্ছে হলো কাকাবাবুকে আরও একবার দেখে আসে। যদিও কাকাবাবু তাকে হুকুম দিয়েছেন সমুদ্রের কাছে যেতে, কিন্তু সন্তু তক্ষুনি যেতে পারবে না কিছুতেই। সে আবার উল্টো দিকে ফিরল। এখন আর সন্তু গ্রাহ্যই করছে না কেউ তার পায়ের শব্দ শুনতে পাচ্ছে কি না। সে বালির ওপর দিয়ে তীরের মতন ছুটতে লাগলো। পেটের ব্যথাটা ক্রমেই বাড়ছে। সে দুহাতে পেট চেপে ধরেই দৌড়তে লাগলো। সেই ঝোপটার কাছাকাছি এসেই সে ডাকল, কাকাবাবু, কাকাবাবু। কোনো উত্তর পেল না। সন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়ল ঝোপের ভেতর। কাকাবাবু সেখানেও নেই। এর মধ্যেই তিনি কোথায় গেলেন? কাকাবাবু যে বলেছিলেন এই জায়গাটা ছেড়ে তিনি কোথাও যাবেন না। সন্তু এদিক ওদিক ঘুরে ঘুরে কাকাবাবুর নাম ধরে ধরে ডাকতে লাগলো। কাকাবাবুর কোনো চিহ্নই নেই। এবারে সন্তু চলে এলো ঝর্নার পাশে। দূরে কিলা কিলা শব্দটা এখনো শোনা যাচ্ছে। এখন শব্দটা এক জায়গায় গিয়ে থেমেছে বলে মনে হচ্ছে। সন্তুর দৃঢ় বিশ্বাস হলো জারোয়ারা কাকাবাবুকেও ধরে নিয়ে গেছে। সে আর কোনো চিন্তাই করতে পারল না। সেই শব্দটা লক্ষ্য করে ছুট লাগালো। অন্ধকারের মধ্যে সন্তু ছুটছে তো ছুটছেই। নদীর ধারে বালির ওপরে মাঝে মাঝে বড় বড় পাথর আর কাঁটা গাছের ঝোপ, কিন্তু সন্তু কোনো বাধাই মানছে না। কাকাবাবুকে ফেলে রেখে সে কিছুতেই এখান থেকে যাবে না। যদি কোনো ক্রমে সে এখান থেকে প্রাণে বেঁচে ফিরতেও পারে,
তাহলে বাড়িতে মা, বাবা আর সবাই বলবেন, তুই কাকাবাবুকে দ্বীপে রেখে একাই চলে এলি? তুই এত বড় কাপুরুষ? না, যদি মরতেই হয় তো কাকাবাবুর সঙ্গে সন্তুও মরে যাবে। কিলা 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 শব্দটা এখনো দূর থেকে শোনা যাচ্ছে। ওই শব্দটা শুনলেই ভয়ে রক্ত হিম হয়ে যায়। মানুষের গলার আওয়াজ যে এইরকম হতে পারে, নিজের কানে না শুনলে সন্তু হয়তো বিশ্বাসই করতো না কিছুতেই। যেন মুখের মধ্যে একটা লোহার জিভ নিয়ে কেউ চেঁচাচ্ছে। সাহেবরা এতগুলো গুলি বন্দুক নিয়ে এসেও হেরে গেল জারোয়াদের কাছে। ওরা একসঙ্গে 200-300 জন এসে ঝাঁপিয়ে পড়েছে সাহেবদের ওপর। এখন বন্দি করে নিয়ে যাচ্ছে। কাকাবাবু কি করে পড়ে গেলেন ওদের মধ্যে? কাকাবাবুর একটা পা নেই, একটা ক্রাচও নদীর জলে ভেসে গেছে। তিনি হাঁটতে পারবেন না। ওরা কি কাকাবাবুকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে? ইস, কত কষ্ট হচ্ছে তার। কাকাবাবু যদি এর মধ্যে মরে গিয়ে থাকেন? সন্তু আরও জোরে দৌড়তে লাগলো। তার পেটের মধ্যে দারুণ ব্যথা করছে, দম ফুরিয়ে আসছে, তবু সে কিছুতেই থামবে না। কিন্তু একটু পরেই সন্তু একটা বড় পাথরে দারুণ জোরে হোঁচট খেয়ে ছিটকে গিয়ে পড়ল। আর একটা পাথরে তার মাথাটা এমন জোরে ঠুকে গেল যে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলল। অজ্ঞান অবস্থায় সন্তু উপুর হয়ে পড়ে রইল ঝর্ণাটার ধারে। সেই অবস্থাতেই তার বমি হতে লাগলো। মুখ দিয়ে গলগল করে বমি বেরিয়ে আসছে তো আসছেই। সন্তুর জামা টামা সব বমিতে মাখামাখি হয়ে গেল। অজ্ঞান অবস্থায় আর মানুষের কোনো ভয় থাকে না। এখন আর সাহেবদেরও ভয় নেই, জারোয়াদেরও ভয় নেই। খুব শান্তভাবে ঘুমিয়ে পড়ার মতো সন্তুর চোখ দুটো বোজাই রইল। খানিকটা বাদে একপাল হরিণ এলো ঝর্ণায় জল খেতে। এখানকার জঙ্গলে বাঘসিংহের মতন কোনো হিংস্র প্রাণী নেই বলে হরিণের সংখ্যা খুব বেশি। হরিণগুলো কিন্তু সন্তুকে দেখে কোনো ভয়ই পেল না। কয়েকটা হরিণ সন্তুর কাছে এসে তার গায়ের গন্ধ শুঁকতে লাগলো। আবার তারা ফিরে গেল বনের মধ্যে। তারপর ঝিরঝির করে বৃষ্টি নামল। সন্তু ভিজতে লাগলো সেই বৃষ্টিতে। সমস্ত জঙ্গল জুড়ে বৃষ্টির শব্দ হচ্ছে, তার মধ্যে সেই কিলা কিলা শব্দটা আর শোনা যায় না। এখানকার বৃষ্টি হঠাৎ আসে, হঠাৎ থেমে যায়। এই বৃষ্টিও থেমে গেল একটু বাদেই। কিন্তু বৃষ্টিতে ভেজার জন্য সন্তুর জ্ঞান ফিরে এলো। সে উঠে বসল ধড়মড়িয়ে। সে কোথায় আছে, কেন শুয়ে আছে, প্রথমে এসব কিছুই তার মনে এলো না। একটুক্ষণ বসে রইল ঝিম হয়ে। তারপর আস্তে আস্তে সবই মনে পড়তে লাগলো। সে এবারে শিউরে উঠল। সে এই রকম ফাঁকা জায়গায় শুয়েছিল, যে কোনো জারোয়ার চোখে পড়লে একেবারে শেষ হয়ে যেত। সে তাড়াতাড়ি চারিদিকে তাকিয়ে দেখল, না, কোথাও কেউ নেই। সেই কিলা কিলা শব্দটা এখন একেবারে থেমে গেছে। বমি হয়ে যাওয়ার জন্য সন্তুর পেটের ব্যথাটাও একদম সেরে গেছে। শরীরটাও বেশ ঝরঝরে লাগছে। শুধু মাথায় বড় পাথরে ঠোক্কর খাওয়ার জন্য এক জায়গায় ব্যথা করছে। সেখানে হাত দিয়ে দেখল, চুলের মধ্যে এক জায়গায় চটচট করছে। রক্ত বেরিয়ে চুলের মধ্যে জমে আছে। সন্তুর হঠাৎ ভীষণ কান্না পেল। বাড়ি থেকে কত দূরে, এই বিদঘুটে জঙ্গলের মধ্যে সে একা পড়ে আছে। কি করে বাঁচবে তাও জানে না। কাকাবাবু কোথায় তারও কোনো ঠিক নেই। কাকাবাবু কেন এইসব জায়গায় যে আসেন? এই কথাটা মনে মনে ভেবেই সন্তু আবার লজ্জা পেয়ে গেল। কাকাবাবু তো তাকে জোর করে আনেননি, সেই তো ইচ্ছে করে এসেছে অ্যাডভেঞ্চারের লোভে। এখন বিপদে পড়ে সে কাঁদছে। কেঁদে কোনো লাভ নেই।
তাকে বাঁচার চেষ্টা করতে হবে। চোখের জল মুছে ফেলে সন্তু উঠে গেল ঝর্ণার ধারটায়। ভালো করে বমি টমি ধুয়ে ফেললো জামা থেকে। এখানকার জলটা বেশ গরম, যাকে উষ্ণপ্রসবন বলে। এই ঝর্ণাটা বোধহয় তাই। এর জল খেয়েই সন্তুর পেটে ব্যথা করছিল, কিন্তু উপায়ও তো নেই। জামা টামা সমস্ত পরিষ্কার করে আবার আঁচলা ভরে খানিকটা জল তুলে নিয়ে সন্তু খেল। তার ভীষণ তেষ্টা পেয়েছিল। তারপর সে উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিলা কিলা শব্দটা বন্ধ হয়ে গেলেও যে দিকটা থেকে শব্দটা আসছিল সন্তু বরাবর সেই দিক ধরেই চলতে লাগলো। এখন আর দৌড়াতে পারছে না, হাঁটছে আস্তে আস্তে। খানিকটা যাওয়ার পর সে জঙ্গলের মধ্যে একটা আলো দেখতে পেল। সেই আলোটা দেখেও ভয় পাওয়ার কথা, কারণ এই জঙ্গলের মধ্যে এইরকম আলো আসবে কোথা থেকে? কালী পুজোর সময় ম্যাগনেসিয়ামের তার পোড়ালে এইরকম নীল আলো হয়। সন্তু যত এগোতে লাগলো ততই আলোটা উজ্জ্বল হতে লাগলো, যেন চোখ ধাঁধিয়ে যায়। সন্তু কাকাবাবুর কাছে শুনেছিল যে জারোয়ারা আগুনের ব্যবহার জানে না, তা এইরকম আলো এখানে কে জ্বেলেছে? আলোটা দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যিখানে। তাই সন্তু নদীর ধার ছেড়ে এইবার জঙ্গলের মধ্যে ঢুকে এগোতে লাগলো। আরও খানিকটা যাবার পর সে থমকে দাঁড়ালো। যা দেখল তাতে তার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতন অবস্থা। বুকের মধ্যে এত জোরে দুমদুম করে শব্দ হচ্ছে যেন বাইরে থেকেও তা শোনা যাবে। জঙ্গলের মধ্যে হঠাৎ অনেকখানি ফাঁকা জায়গা, তার পাশে একটা গোল জিনিস দাও দাও করে জ্বলছে। সেই গোল জিনিসটা একটা একতলা বাড়ির সমান। সবচেয়ে আশ্চর্য তার আগুনটা। এইরকম অদ্ভুত আগুনের কথা সন্তু কখনো কল্পনাও করতে পারেনি। আগুনটা নানান রঙের, বেশিরভাগই একদম নীল, তাই দূর থেকে নীল রঙের আলো দেখা যাচ্ছিল। কিন্তু ওই নীল রঙের আগুনের মধ্যে আবার লকলক করছে কয়েকটা লাল, সবুজ আর গোলাপি রঙের শিখাও। গ্যাসের আগুন নিয়ে ঝালাই ঢালাইয়ের কাজ হয় যেসব দোকানে, সেখানে সন্তু অনেকটা এইরকম নীল রঙের আলো দেখেছে অনেকবার। কিন্তু সবুজ কিংবা আলতার মতন টকটকে লাল রঙের আগুনের কথা কে কবে শুনেছে? আর ওই গোল জিনিসটাই বা কি? ওটার মধ্যে যেন অনেকগুলো জিনিস আছে, সেগুলো থেকে আলাদা আলাদা আগুন বেরোচ্ছে, যেন একটা আগুনের ফুলের তোড়া। ওটার দিক থেকে সহজে চোখ ফেরানো যাচ্ছে না। তবু কোনো রকমে চোখ ফিরিয়ে সন্তু দেখল সেই গোল আগুনটা থেকে অনেকটা দূরে ঘোড়ার খুরের আকৃতিতে ষাঁড় বেঁধে বসে আছে কয়েকশো জারোয়া। ওরা বসেছে মাটিতে হাঁটু গেড়ে, সকলের শরীর সোজা। আর ওদের সামনে পড়ে আছে হাত পা বাঁধা অবস্থায় সাহেবগুলো। নীল আলোয় জায়গাটা দিনের বেলার মতো পরিষ্কার, সব স্পষ্ট দেখা যাচ্ছে। সন্তু গুড়ি মেরে আরও একটু সামনে এগিয়ে গেল। এখন সে আর নিজের প্রাণের কথা চিন্তাই করছে না। সে দেখতে চায় ওখানে কাকাবাবুও আছেন কিনা। খুব শক্ত কোনো জংলি লতা দিয়ে সাহেবগুলোর হাত পা একসঙ্গে এমনভাবে বাঁধা আছে যে তারা নড়তে চড়তেও পারছে না। কিন্তু কাকাবাবু তো ওদের মধ্যে নেই। তাহলে কি কাকাবাবুকে আগেই মেরে ফেলা হয়েছে? ফাঁকা জায়গাটার একপাশে কতকগুলো ঘর রয়েছে। ঘরগুলো গাছের ডাল আর লতা পাতা দিয়ে তৈরি। সেই সব ঘর থেকে কিছু কিছু জারোয়া মেয়ে আর বাচ্চা বেরিয়ে আসছে, কৌতূহলের সঙ্গে দেখছে সাহেবদেরকে। তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ করছে। একটা জারোয়া মেয়ে একটা লম্বা শুকনো গাছের ডাল নিয়ে এগিয়ে গেল সেই আগুনটার কাছে।
দূর থেকে ডালটা ঢুকিয়ে দিল আগুনের মধ্যে। সঙ্গে সঙ্গে সেটা দপ করে জ্বলে উঠল। মেয়েটি সেই জ্বলন্ত ডালটি নিয়ে আবার ফিরে এলো। এই ডালের আগুনটা কিন্তু সাধারণ আগুনের মতনই, নীল নয়। মেয়েটি সেই আগুন নিয়ে ঢুকে গেল একটা ঘরের মধ্যে। সন্তু চুপচাপ দাঁড়িয়েই রইল। কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। কাকাবাবুকে কোথাও দেখা যাচ্ছে না। কাকাবাবুকে এরা মেরে বনের মধ্যে কোথাও ফেলে রেখে এসেছে নাকি? কিন্তু সাহেবগুলোকে যখন নিয়ে এসেছে তখন কাকাবাবুকেই বা আনবে না কেন? নাকি কাকাবাবু ধরাই পড়েননি? তাহলে কাকাবাবু গেলেন কোথায়? কাকাবাবু যেখানটায় লুকিয়েছিলেন সন্তু সেই জায়গাটা ভালো করে খুঁজে দেখেছে। কাকাবাবু একটা ক্রাচ নিয়ে বেশি দূর যেতে পারবেন না। তাহলে ব্যাপারটা কি হলো? সাহেবগুলোকে ওই রকমভাবে হাত পা বেঁধে রাখা হলেও ওদের মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। কেউ কোনো রকম কান্নাকাটিও করছে না। জারোয়ারাও সবাই একদম চুপ করে বসে আছে। সাহেবরা কথা বলছে নিজেদের মধ্যে। সন্তু ইংরেজি ভালোই জানে, কিন্তু সাহেবদের মুখের উচ্চারণ অনেক সময় বুঝতে পারা যায় না। তবু একটা মোটা গাছের ডালের আড়ালে দাঁড়িয়ে সে ওদের সমস্ত কথাই শোনার চেষ্টা করতে লাগলো। সে টুকরো টুকরো কয়েকটা কথা শুনতেও পেল। These beggars will certainly kill us. That meteorus, invaluable, so near. একজন সাহেব পাশ ফিরে শুতেই একজন জারোয়া উঠে গিয়ে তাকে আবার চিৎ করে দিল। কচ্ছপকে যেমন চিৎ করে রাখা হয়, এদেরও তেমনই চিৎ হয়েই থাকতে হবে। জারোয়াদের দেখলেই মনে হয় তারা যেন কিসের জন্য অপেক্ষা করছে। ওরা যদি সাহেবগুলোকে মারতে চায় তাহলে তো মেরে ফেললেই পারে, দেরি করছে কেন? সন্তু নিঃশ্বাস ফেলছে খুব আস্তে আস্তে। একটুও নড়াচড়া করতে সাহস পাচ্ছে না। কিন্তু এখানেই বা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? কাকাবাবু যে এখানে নেই তা বোঝাই যাচ্ছে। মনে হয় ভোর হতেও আর দেরি নেই। বারবার সে সেই আগুনটার দিকে তাকাচ্ছে। ওই দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে। যদিও চোখটা একটু জ্বালা জ্বালা করে, তবু মনে যেন হয় ওটার মধ্যে চুম্বক আছে। আগুন যে এত সুন্দর হয় তা সন্তু ভাবতেও পারেনি। সবুজ আগুন, নীল আগুন, লাল আগুন, একবার মনে হয় রঙিন কাগজ। কিন্তু কাগজ নয়, সত্যিকারের আগুন। একটু আগেই তো একজন মেয়ে ওই আগুন থেকে একটা গাছের ডাল জ্বালিয়ে নিল। আর এখানে থাকার কোনো মানে হয় না। কাকাবাবুকে খুঁজে বার করতেই হবে। কিন্তু এত বড় জঙ্গলের মধ্যে কোথায় সে কাকাবাবুকে খুঁজে পাবে? তবু শেষ পর্যন্ত চেষ্টা না করে সন্তু ছাড়বে না। হঠাৎ সন্তুর একটা কথা খেয়াল হলো। একটা দারুণ সুযোগ। এখন যদি কাকাবাবুর সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তারা খুব সহজেই পালিয়ে যেতে পারবে। জারোয়ারা সব এখানে ব্যস্ত। তারা জঙ্গলের মধ্যে খুঁজতে যাবে না। ওই সাহেবগুলোর একটা মোটর বোট নিশ্চয়ই সমুদ্রের ধারে কোথাও রাখা আছে। সেই বোটটায় চেপেই তো তারা পালাতে পারে এখান থেকে। সাহেবগুলোকে ফেলে তাদের মোটর বোট নিয়েই যেতে হবে। কিন্তু তাতে তাদের কোনো দোষ নেই। সাহেবরা তো তাদের শত্রুই। সন্তু পা টিপে টিপে আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। আরও খানিকটা দূরে গিয়েই সে দৌড় মারবে, কিন্তু তার যাওয়া আর হলো না। হঠাৎ জারোয়াগুলো শব্দ করে উঠল। আবার তারা বিকটভাবে সেই কিলা 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 শব্দ করে উঠল। সন্তু কেঁপে উঠল একেবারে। জারোয়ারা কি তবে তার কথা টের পেয়ে গেছে? সন্তু দৌড়ে একটা ঝোপের আড়ালে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু জারোয়ারা তেড়ে এলো না তার দিকে। সেখানেই দাঁড়িয়ে চেঁচাতে লাগলো। ব্যাপারটা কি ঘটছে তা দেখবার জন্য সন্তু আর কৌতূহল দমন করতে পারল না।
আস্তে আস্তে আবার মাথা উঁচু করল। এবারে সেখানে রয়েছে আরও একজন নতুন লোক। পাতার ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে সেই লোকটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। তাকে দেখেই জারোয়ারা ওই রকম চিৎকার করে উঠেছিল, ঠিক যেন জয়ধ্বনি দেওয়ার মতন। লোকটি একটি হাত ওদের দিকে উঁচু করে আছে। লোকটি কিন্তু অসম্ভব বুড়ো, মনে হয় 90 কিংবা 100 বছর বয়স। ছোট্টখাট্ট চেহারা, পিঠটা একটু বেঁকে গেছে, মাথার চুল ধপধপে সাদা, মুখেও সাদা দাড়ি, লোকটির ভুরু দুটিও পাকা। লোকটি একটি লাল রঙের ছোট্ট ধুতি মালকোচা দিয়ে পড়ে আছে, আর গায়ে একটা লাল রঙের চাদর। অন্য কোনো জারোয়া কিন্তু জামা কাপড় কিছুই পরে নেই। এই বুড়ো লোকটি জারোয়া বলে মনেও হচ্ছে না। গায়ের রং বেশ ফর্সা, মাথার চুলও কোঁকড়ানো নয়। এই লোকটি তবে কে? এই কি তবে জারোয়াদের রাজা? লোকটি আস্তে আস্তে হেঁটে এসে সাহেবগুলোর কাছে দাঁড়ালো। খুব ভালো করে দেখতে লাগলো তাদের মুখগুলো, আর মাঝে মাঝে মাটিতে চিকচিক করে থুতু ফেলতে লাগলো। তারপর মুখ তুলে কি যেন জিজ্ঞেস করলো জারোয়াদের। 4-5 জন জারোয়া একসঙ্গে উত্তর দিল। একজন সাহেবের পাশে তার বন্দুকটা পড়েছিল। বুড়ো লোকটি নিজের হাতে তুলে নিল বন্দুকটা, ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর টুকটুক করে হেঁটে চলে গেল সেই গোল আগুনটার কাছে। বন্দুকটা ছুঁড়ে দিল আগুনের মধ্যে। আবার জারোয়াদের দিকে মুখ ফিরিয়ে সে অদ্ভুত ভাষায় কি যেন বলল। অমনি 4-5 জন জারোয়া এগিয়ে এসে একজন সাহেবকে মাটি থেকে উঁচু করে তুলল। তারপর চ্যাংদোলা করে ঝুলিয়ে নিয়ে চলল বুড়োটির দিকে। সাহেবটা এবার চেঁচাতে লাগলো, "হেই, হোয়াট আর ইউ ডুইং? লিভ মি অ্যালোন! হেই, হেই!" জারোয়ারা সাহেবটিকে বুড়ো লোকটির কাছে নিয়ে এলো। বুড়ো লোকটি হাত তুলে দেখালো আগুনের দিকে। তারপর সন্তু কিছু বোঝবার আগেই জারোয়ারা সাহেবটিকে ছুঁড়ে দিল আগুনের মধ্যে, ঠিক যেমনভাবে লোকে জলের মধ্যে পাথর ছোড়ে। শেষ মুহূর্তে সাহেবটি প্রচণ্ডভাবে চেঁচিয়ে উঠেছিল, আ করে। আগুনের মধ্যে পড়েই সব থেমে গেল। তার আর কোনো চিহ্ন রইল না, একটু ধোঁয়া পর্যন্ত বেরোলো না। সন্তু 2 হাতে চোখ ঢেকে ফেলল। চোখের সামনে এমনভাবে কোনো মানুষকে কে কবে মরতে দেখেছে? সন্তুর মনে হলো সে বুঝি অজ্ঞান হয়ে যাবে। কিন্তু তাকে অজ্ঞান হলে তো চলবে না, তাকে এখন পালাতে হবে। বুড়ো লোকটি আবার কিছু একটা হুকুম দিতেই জারোয়ারা আর একজন সাহেবকে চ্যাংদোলা করে তুলল। এবার সবকটা সাহেব একসঙ্গে চিৎকার শুরু করে দিল। সেটা চিৎকার না কান্না ঠিক বোঝা যায় না, কিন্তু জারোয়ারা কিছুই গ্রাহ্য করল না। তারা তাকে নিয়ে গেল আগুনের কাছে। সাহেবটি সেই বুড়ো লোকটিকে কেঁদে কেঁদে বলল, ইউ ইউ আর নট আ জারোয়া। ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। প্লিজ ফরগিভ মি, স্পেয়ার মাই লাইফ, প্লিজ। বুড়ো লোকটি কিছুই বলল না, চিক করে মাটিতে একবার থুতু ফেলল। তারপর আগুনের দিকে আঙুল দেখিয়ে জারোয়াদের দিকে তাকালো। জারোয়ারা দ্বিতীয় সাহেবটিকেও আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য যেই উঁচু করে তুলেছে, অমনি দড়াম করে একটা গুলির শব্দ হলো। জঙ্গলের মধ্যে থেকে একটা গুলি ছুটে এসে লাগলো একজন জারোয়ার হাতে। সবাই সেদিকে ফিরে তাকালো। দূর থেকে স্তম্ভিত হয়ে সন্তু দেখল রিভলভার হাতে নিয়ে জঙ্গলের মধ্যে থেকে কাকাবাবু সেই ফাঁকা জায়গাটায় চলে এলেন। এক হাতে ক্রাচ নিয়ে তিনি লাফিয়ে লাফিয়ে হাঁটছেন, তার রিভলভারটা সোজা সেই বুড়ো লোকটির বুকের দিকে তাক করা।
দাশগুপ্তর মনটা আজ একদম ভালো নেই। পুলিশের এসপি সাহেবের কাছ থেকে ফেরার পথে সে বারবার চমকে চমকে উঠেছে। সন্ধে হয়ে গেছে। এতক্ষণে সন্তু আর মিস্টার রায়চৌধুরীর কী অবস্থা হয়েছে কে জানে। জারোয়ারা কি ওদের এখনও দেখতে পায়নি? জারোয়ারা কারুকে ছাড়ে না, দেখা মাত্রই বিষাক্ত তীর মারে। ইস, শুধু শুধু ওদের প্রাণ যাবে। মিস্টার রায়চৌধুরী যে কোনো কথাই শুনলেন না, জোর করে নেমে গেলেন ওই দ্বীপে। নিজে থেকে কেউ ওখানে যায়? ভদ্রলোকের একটা পা খোঁড়া, তবুও এত সাহস। আর সন্তু তো বাচ্চা ছেলে, সেও কাকাবাবুর সঙ্গে সঙ্গে মরবে। কাল সকালেই হয়তো দেখা যাবে ওদের লাশ সমুদ্রের জলে ভাসছে। আর এসপি সাহেবও যা গোয়ার, কিছুতেই ওদের উদ্ধার করতে যেতে রাজি হলেন না। দিল্লি থেকে হুকুম না পেলে তিনি যাবেন না। দিল্লি থেকে হুকুম আসতে অন্তত 2-3 দিন লেগে যাবে। তারপর আর ওদের মৃতদেহ হয়তো খুঁজে পাওয়া যাবে না। দাশগুপ্ত হাঁটতে হাঁটতে এসে ট্যুরিস্ট হোমের খাবার ঘরের একটা চেয়ারে ধপাস করে বসে পড়ল। চেঁচিয়ে বলল, এই, কে আছো? এক কাপ চা দেবে? সেখানকার বেয়ারা কড়কড়ি এসে বলল, হ্যাঁ বাবু, চা দিচ্ছি। আর কি খাবেন? দাশগুপ্ত বলল, আর কি খাবো? তোমার মাথা খাবো। কড়কড়ি হাসতে হাসতে নিজের মাথায় হাত বুলিয়ে বলল, এটা খেতে পারবেন না বাবু, বড় শক্ত। দাশগুপ্ত রেগে উঠে বলল, ইয়ার কি করতে হবে না, যাও চা নিয়ে এসো শিগগির। সেই বাবুরা কোথায় গেলেন? কে জানে, সে বাবুরা আর ফিরবেন না। সে কি কথা? ওদের মালপত্র রয়েছে যে, সেই খোকাবাবু আর সেই বুড়ো বাবু, তারা আর ফিরবেন না? তাদের কি হয়েছে? তাদের জারোয়ারা ধরে নিয়ে গেছে। এ কথা শুনে কড়কড়ি একেবারে হাউমাউ করে উঠল। মাথা চাপড়ে বলতে লাগলো, কি সর্বনাশ, কি সর্বনাশ! কড়কড়ির কান্না শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো আরও 2-3 জন লোক। তারাও অবাক হয়ে গেছে। যখন তারাও শুনল যে সন্তু আর কাকাবাবুকে ধরে নিয়ে গেছে জারোয়ারা, তাদেরও খুব দুঃখ হলো। জারোয়ার হাতে পড়লে যে আর কেউ বাঁচে না, তা ওরা সবাই জানে। ওরা দাশগুপ্তকে ঘিরে দাঁড়িয়ে সব কথা শুনতে লাগলো। এমন সময় আকাশে একটা শব্দ উঠল। দাশগুপ্ত চমকে উঠে বলল, কি কি ব্যাপার? এখন কিসের শব্দ? কড়কড়ি বলল, একটা এরোপ্লেন আসছে বাবু। দাশগুপ্ত চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলল, প্লেন? এই সময়? কিসের প্লেন? সন্ধ্যের পর কখনো এখানে প্লেন আসে? সকলেই তখন ভাবল, সত্যি তো, পোর্ট ব্লেয়ারে তো প্লেন আসে দুপুরে, কোনো দিন তো সন্ধ্যের পর এখানে কোনো প্লেন আসেনি। তাহলে এটা কিসের প্লেন? প্লেনটা আকাশে বো বো করে ঘুরছে, তার মানে এখানেই নামবে। দাশগুপ্ত হাত পা ছুড়ে বলল, ট্যাক্সি, আমার এক্ষুনি একটা ট্যাক্সি চাই। ফোন করো ট্যাক্সির জন্য। না না, ফোন করতে হবে না, দেরি হয়ে যাবে, আমি নিজেই যাচ্ছি। দাশগুপ্ত ট্যুরিস্ট হোমের বারান্দা থেকে ঝাঁপিয়ে পড়ে সোজা রাস্তা দিয়ে দৌড়তে লাগলো। খানিকটা বাদেই রাস্তায় একটা ট্যাক্সি আসতে দেখে দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায়। সেই ট্যাক্সিতে আগে থেকেই 2 জন লোক ছিল। দাশগুপ্ত হাত জোর করে বলল, আমার বিশেষ দরকার, আমাকে এক্ষুনি একবার এয়ারপোর্ট যেতে হবে, যেতেই হবে, আপনারা দয়া করে নেমে পড়ুন। দাশগুপ্ত রকম সকম দেখে মনে হলো সে বোধহয় পাগল হয়ে গেছে। লোক দুটি হতভম্ব হয়ে নেমে গেল। দাশগুপ্ত ট্যাক্সিতে উঠে বসেই বলল, জলদি চালাও, এয়ারপোর্ট, জলদি। দাশগুপ্ত যখন এয়ারপোর্টে পৌঁছলো, তার আগেই প্লেনটা নেমে গেছে।
এয়ারপোর্টে অনেক পুলিশ, স্বয়ং এসপি সাহেবও উপস্থিত। নিশ্চয়ই হোমরা চোমরা কেউ এসেছে। দাশগুপ্ত একজন পুলিশকে জিজ্ঞাসা করল, কে এসেছেন, কে উনি? পুলিশটি বলল, হোম সেক্রেটারি সাহেব এসেছেন। দাশগুপ্ত আনন্দে একেবারে নেচে উঠল। এত বড় সৌভাগ্যের কথা ভাবাই যায় না। এসপি সাহেব এই হোম সেক্রেটারির কাছ থেকেই তো অনুমতি আনার কথা বলছিলেন। সেই হোম সেক্রেটারি নিজেই দিল্লি থেকে এখানে এসে উপস্থিত। কোনো গুরুতর ব্যাপার ঘটেছে তাহলে। হোম সেক্রেটারি একজন বেশ লম্বা মতন লোক, মাঝারি বয়স, মাথার চুলগুলো বড় বড়। তিনি বড় বড় পা ফেলে গিয়ে একটা গাড়িতে উঠলেন। দাশগুপ্ত সেদিকে ছুটে যাবার চেষ্টা করতেই কয়েকজন পুলিশ তাকে বাধা দিল। দাশগুপ্ত তখন চেঁচিয়ে এসপি সাহেবকে লক্ষ্য করে বলল, স্যার, ওর সঙ্গে আমার এক্ষুনি কথা বলা দরকার, সেই ব্যাপারটা। এসপি মিস্টার সিং বললেন, দাঁড়ান, ওকে একটু বিশ্রাম করতে দিন, উনি এত দূর থেকে সবে এসে পৌঁছেছেন। দাশগুপ্ত বলল, একটুও সময় নষ্ট করা যাবে না এখন, আপনি বুঝতে পারছেন না। কিন্তু ততক্ষণে হোম সেক্রেটারির গাড়ি ছেড়ে দিয়েছে। দাশগুপ্ত চেঁচাতে চেঁচাতে সেদিকে ছুটে গিয়েও গাড়িটা থামাতে পারল না। রাগে দুঃখে অভিমানে দাশগুপ্তর চোখে জল চলে এলো। এবার আর সে এসপি সাহেবকে ভয় পেল না। তার সামনে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আপনাকে এর ফল ভোগ করতে হবে। দিল্লি থেকে আমার ওপর অর্ডার দেওয়া আছে মিস্টার রায়চৌধুরীর যাতে কোনো রকম বিপদ না হয় তার ব্যবস্থা করার। কিন্তু আপনি আমাকে কোনো সাহায্যই করছেন না। এ কথা আমি অবশ্যই হোম সেক্রেটারিকে বলবো। মিস্টার সিং বললেন, অত ব্যস্ত হচ্ছেন কেন? হোম সেক্রেটারি যখন এসেই গেছেন তখন ওর কাছ থেকে অনুমতি পেলেই আমি আপনাকে সাহায্য করব। দাশগুপ্ত বলল, কিন্তু প্রতিটা মিনিট নষ্ট করার মানেই সাংঘাতিক ভুল করা। দিল্লি থেকে খুব হোমরা চোমরা কেউ এলে ওঠেন এখানকার সরকারি অতিথি ভবনে। দাশগুপ্ত তা জানে। ট্যাক্সিটা রাখাই ছিল, সেটা নিয়ে সে আবার সেই দিকে ছুটল। অতিথি ভবনে দাশগুপ্ত আর এসপি মিস্টার সিং পৌঁছালো প্রায় একই সময়ে। এসপি সাহেব গটগট করে ঢুকে গেলেন ভেতরে। গেটের পুলিশ দাশগুপ্তকে আটকাতে যেতেই সে পকেট থেকে একটা কার্ড বার করে বলল, এটা হোম সেক্রেটারিকে দাও, তাহলেই তিনি বুঝবেন। হোম সেক্রেটারির নাম কৌশিক ভার্মা। তিনি তখন ইজি চেয়ারে পা ছড়িয়ে বসে এক কাপ চা খাচ্ছিলেন আর এসপি সাহেবকে বলছিলেন, শুনুন, আমি এখানে এসেছি একটা বিশেষ কাজে। আমি গোপন রিপোর্ট পেয়েছি কিছু বিদেশি গুপ্তচর আন্দামানে নিয়মিত যাতায়াত করছে। তারা কলকাতা আর দিল্লি থেকে কিছু কিছু পাসপোর্ট চুরি করে ভারতীয় সেজে প্লেনে করে চলে আসছে আন্দামানে। কী তাদের উদ্দেশ্য সেটা আমাদের জানা দরকার। আন্দামানের মতন একটা সাধারণ জায়গায় বিদেশিদের নজর পড়ল কেন? এসপি সিং বললেন, না স্যার, এখানে তো কোনো বিদেশি আসেনি অনেক দিন। বিদেশি কোনো ট্যুরিস্ট এলে আমার অনুমতি ছাড়া তো সে এখানে ঢুকতেই পারবে না। মিস্টার ভার্মা বললেন, তারা কি আর ট্যুরিস্ট সেজে আসবে? তারা ভারতীয় সেজে গোপনে ঢুকবে। মিস্টার সিং বললেন, না স্যার, বিদেশি এলে আমার নজরে পড়তই। এই সময় দাশগুপ্ত সেখানে ঢুকে পড়ে বলল, স্যার, আমি সেই বিদেশিদের কথা জানি। এসপি অমনি ভুরু কোচকালেন। মিস্টার ভার্মা মুখ তুলে দাশগুপ্তকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে? দাশগুপ্ত বলল, স্যার, আমি আপনার ডিপার্টমেন্টেই কাজ করি। 2 বছর ধরে আন্দামানে আছি। আমার কাজ হলো এখানকার অবস্থার ওপর লক্ষ্য রাখা। বিদেশি গুপ্তচরদের কথা প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু মিস্টার রায়চৌধুরী আমার চোখের সামনে প্রমাণ করে দিয়েছেন। মিস্টার ভার্মা জিজ্ঞাসা করলেন, রায়চৌধুরী? কোন রায়চৌধুরী? দাশগুপ্ত বলল, সেই যে মিস্টার রায়চৌধুরী,
যিনি আগে ভারত সরকারের কাছে কাজ করতেন, এখন রিটায়ার্ড, নানান জায়গায় রহস্যের সন্ধান করে বেড়ান। কৌশিক ভার্মা চমকে উঠে বললেন, ও, সেই ওয়ান লেগড ম্যান, সেই দারুণ সাহসী মানুষটি। কোথায় তিনি? তার সঙ্গে আমি দেখা করতে চাই। দাশগুপ্ত বলল, স্যার, তার সাংঘাতিক বিপদ। এতক্ষণ তিনি বেঁচে আছেন কিনা সন্দেহ। কৌশিক ভার্মা ভুরু কুঁচকে বললেন, সে কি কথা? কেন, তার কি হয়েছে? তিনি জারোয়াদের হাতে পড়েছেন। হোয়াট? জারোয়াদের হাতে? কিভাবে ধরা পড়লেন? আপনারা কিছু করতে পারেননি? দাশগুপ্ত হাত জোর করে বলল, স্যার, আমি স্বীকার করছি, আমার কিছুটা দোষ আছে। আমি ওর সঙ্গেই ছিলাম, কিন্তু উনি আমার দিকে রিভলভার তুলে ভয় দেখিয়ে মিডিল আন্দামানে একটা দ্বীপে নেমে গেলেন জোর করে। তারপর আমি রেস্কিউ পার্টি পাঠাবার জন্য পুলিশের এসপি সাহেবকে অনুরোধ করেছিলাম। উনি রাজি হননি। কৌশিক ভার্মা এসপি সাহেবের দিকে তাকালেন। এসপি সাহেব তখন গোফে তা দিচ্ছিলেন। তাড়াতাড়ি গোফ থেকে হাত নামিয়ে বললেন, আমি ঠিক কাজই করেছি। আমি সব ঘটনা জানিয়ে দিল্লিতে টেলিগ্রাম পাঠিয়েছি একটু আগে। কৌশিক ভার্মা বললেন, দিল্লি থেকে হুকুম আসতে যদি 2-3 দিন সময় লাগে, ততদিন আপনি ওই রকম একটা লোককে জারোয়াদের হাতে ছেড়ে রাখবেন? মিস্টার সিং বললেন, স্যার, তাছাড়া আমি কি করব বলুন? সেখানে পুলিশ পাঠালে জারোয়াদের সঙ্গে যুদ্ধ লেগে যেত। গুলি খেয়ে বেশ কিছু জারোয়া মরত। একজন জারোয়াকেও মারার হুকুম নেই আমার কাছে। তাছাড়া সেই মিস্টার রায়চৌধুরীকে তো আর বাঁচানো যাবে কিনা সন্দেহ। কেউ বাঁচে না ওই অবস্থায়। কৌশিক ভার্মা উঠে দাঁড়িয়ে ধমক দিয়ে বললেন, তা বলে আপনি চেষ্টাও করবেন না? মিস্টার রায়চৌধুরী কে জানেন? ওই রকম সাহসী লোক সাহেবদের মধ্যে দেখা যায়, কিন্তু ভারতীয়দের মধ্যে কজন আছেন? ওই রকম একজন মানুষ আমাদের দেশের গর্ব। সেই লোককে আমরা বাঁচাবার চেষ্টা করব না? ছি ছি ছি! এক্ষুনি রেস্কিউ পার্টি পাঠাবার ব্যবস্থা করুন। আমি নিজে তাদের সঙ্গে যাব। এসপি সাহেব আস্তে আস্তে বললেন, এই রাত্রির বেলা? সে তো প্রায় অসম্ভব। কেন অসম্ভব কেন? মোটর বোট নিয়ে অত দূর যেতে অন্তত 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। বনের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। সেখানে এখন যে নামবে তাকেই প্রাণ দিতে হবে। জারোয়ারা 24 ঘন্টা লুকিয়ে থেকে পাহারা দেয়। কৌশিক ভার্মা বললেন, মোটর বোটের সঙ্গে সার্চ লাইট লাগানো যেতে পারে না? সার্চ লাইটের আলোয় অনেক দূর দেখা যাবে। স্যার, আপনি একটু চিন্তা করে দেখুন, সার্চ লাইটের আলোয় আর কত দূর দেখা যেতে পারে? দ্বীপটা অনেক বড়। তাছাড়া জারোয়ারা যুদ্ধ না করে পিছু হটবে না। তাতে দুপক্ষের অনেক লোক মরবে। এটা আমাদের নীতি নয়। কৌশিক ভার্মা চিবুকে হাত রেখে চিন্তা করতে লাগলেন। দাশগুপ্ত আস্তে আস্তে বলল, স্যার, আমি একটা কথা বলতে পারি? বলুন। একটা উপায়ে এক্ষুনি সাহায্যের ব্যবস্থা করা যায়। বোটে না গিয়ে আমরা যদি হেলিকপ্টারে যাই, তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। হেলিকপ্টারের ওপর থেকে আলো ফেলে খুঁজে দেখাও যাবে সারা জঙ্গলটা। তাতে যুদ্ধও হবে না। জারোয়ারা হেলিকপ্টারে তীর মারতেও পারবে না। ওদের তীর অত বেশি উঁচুতে পৌঁছবে না। কৌশিক ভার্মা টেবিলে এক চাপড় মেরে বললেন, ঠিক, খুব ভালো কথা। সেই ব্যবস্থাই করা যাক। দাশগুপ্ত বলল, সেই সঙ্গে প্রীতম সিংকেও নিয়ে গেলে ভালো হয়। প্রীতম সিংকে? প্রীতম সিং আগে এখানেই পুলিশের কাজ করতেন। উনি জারোয়াদের ভাষা জানেন। হেলিকপ্টার থেকে উনি জারোয়াদের সঙ্গে মাইকে কথা বলতে পারবেন। মিস্টার রায়চৌধুরীকে যদি ওরা মেরে না ফেলে বন্দি করে রাখে, তাহলে প্রীতম সিংয়ের কথায় হয়তো ছেড়েও দিতে পারে। প্রীতম সিং ছাড়া আর তো কেউ জারোয়াদের সঙ্গে কথাই বলতে পারবে না। কৌশিক ভার্মা অবাক হয়ে বললেন, সেরকম লোকও আছে, তবু আপনারা কিছু চেষ্টা করেননি? মিস্টার সিং গম্ভীরভাবে বললেন,
হ্যাঁ, প্রীতম সিংকে ডেকে আমি তার মত নিয়েছিলাম। প্রীতম সিংয়ের মতে এখন আর চেষ্টা করে কোনো লাভ নেই। প্রীতম সিংকে জারোয়ারা বনের মধ্যে ঢুকতে দেয় না। প্রীতম সিং হেলিকপ্টার থেকে ওদের সঙ্গে কথা বলে আসল খবরটা অন্তত জেনে নিতে পারবে। হেলিকপ্টার কোথায় আছে? চলুন। আমাদের হেলিকপ্টার নেই। দাশগুপ্ত আবার বলল, এখানে নেভির হেলিকপ্টার আছে স্যার। আমরা বললে দেবে না, কিন্তু আপনি অর্ডার দিলে ঠিকই দেবে। আমি এক্ষুনি অর্ডার লিখে দিচ্ছি। কৌশিক বর্মা তার সেক্রেটারিকে ডেকে তক্ষুনি অর্ডার লিখিয়ে দিলেন। তারপর এসপিকে বললেন, একজন লোক দিয়ে এই চিঠি এক্ষুনি পাঠিয়ে দিন। তাকে জেনে আসতে বলুন ৮ ঘন্টার মধ্যে হেলিকপ্টার পাওয়া যাবে কিনা। একজন লোক চিঠি নিয়ে তক্ষুনি ছুটে গেল, কিন্তু একটু বাদেই সে ফিরে এলো খারাপ খবর নিয়ে। নেভির 2টি মাত্র হেলিকপ্টার, একটা চলে গেছে নিকোবর, সেটা ৩-৪ দিনের মধ্যে ফিরবে না। আর একটা খারাপ হয়ে পড়ে আছে, সেটা সারাবার চেষ্টা চলছে। কৌশিক বর্মা চেঁচিয়ে উঠলেন, সেটা সারিয়ে তুলতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। ৮ ঘন্টা, অন্তত 1 ঘন্টার মধ্যে। দাশগুপ্তর মুখটা শুকিয়ে গেছে। এত চেষ্টা করেও শেষ রক্ষা করা গেল না। হেলিকপ্টারটাও এই সময় খারাপ। কৌশিক বর্মা দরজার দিকে পা বাড়িয়ে বললেন, চলুন, আমি নিজে সেই হেলিকপ্টারটা দেখে আসতে চাই। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে সন্তু ও কাকাবাবু সিরিজের গল্প সবুজ দ্বীপের রাজা গল্পের অন্তিম পর্ব। এখানে কিছু কথা না বললেই নয়। অন্তিম পর্ব বললেও সবুজ দ্বীপের রাজা এই গল্পটির আরেকটি পর্ব আসবে, কারণ আমি কিছুতেই 3টি পর্বে এই গল্পটি শেষ করতে পারিনি। নানান সমস্যা ও যথেষ্ট বড় গল্প হওয়ার জন্য 4র্থ পার্টে আমি পুরো গল্পটিকে শেষ করব। সেটিই হবে এই গল্পের আসল অন্তিম পর্ব। আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।